শ্রোতারা, পরের এপিসোডটি হবে এই স্টোরিটির আজকের শেষ ফ্রি এপিসোড। ফিরে আসুন কাল আরও ফ্রি এপিসোড শোনার জন্য, অথবা কিনে নিন কয়েন্স আর শুনতে থাকুন আজই। আরে দেখো কে এসেছে, রেঞ্জার সেক্টর লিডার মাস্টার অঙ্গদ। একজন লোককে আসতে দেখে ওই স্টাফ মেম্বার চিৎকার করে উঠল। এই অঙ্গদের খ্যাতির কথা ও জানত, তাই অঙ্গদকে দেখে উৎসাহিত হয়ে গিয়ে সে অঙ্গদের কাছে ছুটে এসে বলল, হ্যালো মাস্টার অঙ্গদ, আমি এখানকার একজন স্টাফ। আপনি কি শিপে উঠবেন নাকি এখানেই অপেক্ষা করবেন? আমি ভেতরে যাব, অঙ্গদ বলল। সে নিজের স্টুডেন্টদের ফাইট দেখাতে নিয়ে এসেছিল, কিন্তু নিজের পাবলিসিটি করতে আগ্রহী ছিল না, তাই ও ভেতরে চলে যেতে চাইল। এভাবেই আরো অনেক বিখ্যাত ফাইটার এসে হাজির হয়েছিল এখানে। এই ফাইটটা নিয়ে সকলেই কৌতূহলী ছিল, কিন্তু এখনো অয়নের কোনো খোঁজ ছিল না। এটা এদের কেমন অন্ধবিশ্বাস অয়নের উপর। এরা সবাই ভেবে নিয়েছে অয়ন এখানে আসবেই। এখন যদি ও না আসে তাহলে জানি না কি হবে। একজন লোক ফিসফিস করে পাশের লোককে বলল। হঠাৎ একটা আওয়াজ শোনা গেল, ফিরোজ স্যার এসেছেন। ফিরোজ ওয়ার অ্যালায়েন্সের একজন ইম্পর্টেন্ট সদস্য, তাই ওনাকে এখানে দেখে সকলে এক্সাইটেড হয়ে গেল। ওনার সাথে ছিল মার্শাল আর্ট অ্যালায়েন্সের হেড এবং তার অ্যাসিস্ট্যান্ট। উনি এখানে কি করছেন? নর্থ ইস্ট টাইগার গ্রুপের একটা সেক্টেড বিশাল নামের একজন জিজ্ঞেস করল। সে যাকে দেখে কথাটা বলল সেই লোকটি ছিল ফিরোজের সাথে। তার নাম হলো জাকির। সে একজন শক্তিশালী মার্শাল আর্টিস্ট। সে এত তাড়াতাড়ি নিজের সব লেভেল পার করেছিল যে বলা হতো তার মতো পারফেক্ট মার্শাল আর্টিস্ট কেউ ছিল না। জাকির এখানে এসেছে মানে ফাইটটা তীব্র হতে চলেছে, আর তাছাড়াও ও ঠাকুর পরিবারের হয়ে সাবধান করতে এসেছে অয়নকে, অঙ্গদ বলল। ইতিমধ্যে ফিরোজরা ঢুকতেই সবাই সসম্মানে তাদের ওয়েলকাম করার জন্য জড়ো হয়ে গেল। ফিরোজ আর জাকিরও হাসি মুখে সকলের সঙ্গে কথা বলতে থাকলো। ফিরোজ স্যার, তুষার কখন আসবে? বিশাল জিজ্ঞেস করলো। আমার ঠাকুর পরিবারের মুখপাত্রের সাথে কথা হয়েছে, সে তো বলল তুষার এই কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে। ফিরোজ বললেন, আমরা তো চলে এসেছি, কিন্তু অয়ন তো এখনো এলো না। ওর কি খুব ভাব বেড়ে গেছে নাকি? ওকে আসবে আদৌ? কথাটা বলল অঙ্গদ একটু টোন কেটে। ওর কথাটা শুনে ফিরোজের খুব খারাপ লাগলো, আর তার মুখ থেকে হাসি মুছে গেল। আমরা সবাই এখানে আছি মানে আমাদের কোথাও না কোথাও বিশ্বাস আছে যে অয়নও আসবে, ফিরোজ ভারী গলায় বললেন। তাতে কিছু যায় আসে না, কেউ একজন বলল। অবশ্যই যায় আসে, আমার বিশ্বাস যে অয়ন আসবে। ওর মনোভাব নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে গেছে, না হলে আপনারাই বলুন আর কি কারণে সবাই এখানে এসেছে। ফিরোজ বললেন, আসলে উনি সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে সবাই এখানে অয়নের জন্যই এসেছেন। যখন থেকেই আপনি ওয়ার অ্যালায়েন্সের হেড হয়েছেন আপনার তো একেবারেই চাল ঢাল বদলে গেছে দেখছি। এখন আপনি নির্দ্বিধায় আপনার মনের কথা বলে দেন, আর আগের মতো ভয় পান না। অঙ্গদ ব্যঙ্গের সুরে বলল। এরপর ফিরোজ আর কোনো উত্তর দিল না, শুধু হতাশ হয়ে মাথা নাড়াতে লাগলেন। রুমে সকলেই চলে এসেছিল, এমনকি তুষারও, কিন্তু বিকেল হয়ে গেল, এখনো অয়নের কোনো খোঁজ নেই। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর তুষার বলল, মনে হয় ও এভাবে আসবে না, আমাকে আমার প্ল্যান বিটা ইউজ করতেই হবে। এই বলেই ও ফোন বের করে ফারহানকে কল করলো। ফারহান, মনে হয় না ওই লুজার অয়ন এখানে আসবে বলে, তুমি তোমার কাজ শুরু করে দাও। তুষার বলল, ওকে মাস্টার, আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে, ফারহান বলল। তারপরেই সে নিজের এক সঙ্গীকে বলল, মাস্টার তুষারের অর্ডার চলে এসেছে, কাজ শুরু করতে হবে। এরপর ওরা দুজন সপ্তকের ভিলাতে পৌঁছে গেল। ওরা যা খবর পেয়েছিল তাতে ওরা জানতো শ্রীমন্তী ওখানেই ছিল, কিন্তু ওরা এটা জানতো না যে অয়নও ওখানেই অনুশীলনে ব্যস্ত আছে। এই সময় সপ্তকের ভিলায় শ্রীমন্তী, সপ্তক, তরুণ এবং দেবাংশু আর ওর ভাই বোনেরা সকলেই অয়নের জন্য অপেক্ষা করছিল। শ্রীমন্তী কালকেই অয়নের ফাইটের সম্পর্কে জেনেছিল, আর তারপরেই
দ্রুত সপ্তকের ভিলায় পৌঁছেছে। কিন্তু অয়ন অনুশীলনে ব্যস্ত, তাই ও অয়নের সাথে দেখা করতে পারেনি। তখনই শান বাইরে থেকে ছুটে এসে দেবাংশুকে বলল, দাদা, আমি এইমাত্র খবর পেলাম ওয়েস্ট হল পুরোপুরি লোকে ভর্তি হয়ে গেছে। মার্শাল আর্ট ওয়ার্ল্ডের অর্ধেকের বেশি লোক ওখানে পৌঁছে অয়ন স্যারের জন্য অপেক্ষা করছে। সে কি, এত লোক চলে এসেছে ওখানে? শুধু দেবাংশু নয়, শানের কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। আমি কি ভেতরে গিয়ে অয়নকে ডাকবো? কেউ কিছু বুঝে ওঠার আগেই শ্রীমন্তী বলে উঠল, এখানে যারা আছে তাদের মধ্যে অয়নের সব থেকে কাছের ছিল ওই। না না, ওয়েট। তরুণ এই বলেই শ্রীমন্তীকে আটকে দিল। সে আরো বলল, আমি এইমাত্র দেখে এলাম ওকে। অয়ন এখন যে অবস্থায় আছে সেখানে আমরা ওকে ডিস্টার্ব করতে পারবো না। ও এখন নিমজ্জিত অবস্থায় পৌঁছে গেছে। নিমজ্জিত অবস্থা? এটা শুনে সবাই অবাক। কেউই তরুণের কথা বুঝতে পারছিল না। সবার হতবাক মুখ দেখে তরুণ বলল, যখন আমরা অনিচ্ছাকৃতভাবে একটা স্তরে পৌঁছে যাই তখন আমাদের মন নিমজ্জিত অবস্থায় চলে যায়। যদি এই সময় আমরা ওকে ডিস্টার্ব করি তাহলে ওর মধ্যে যে সম্ভাবনা আর ক্ষমতা আছে তা নষ্ট হয়ে যাবে। এটা ওর ভেতরের শক্তি বৃদ্ধির জন্য একদমই ঠিক নয়। আর খুব কম মার্শাল আর্টিস্টই এই স্টেটে পৌঁছতে পারে। অয়ন খুব স্পেশাল, তাই ওই পর্যায়ে পৌঁছেছে। তরুণ নিজের কথা শেষ করল। ঠিক আছে, তাহলে অয়নকে এখন কেউ বিরক্ত করবে না। শ্রীমন্তী সবার সামনে পরিষ্কার বলে দিল। শ্রীমন্তীর সিদ্ধান্তে কারুর আপত্তি ছিল না। আর এমন সময় সপ্তকের কাছে একটা ফোন এলো। ফোনে কথা বলতে বলতে ওর মুখের অভিব্যক্তি বদলে গেল। ফোন রাখার পরে ও সবাইকে বলল, বাবা ফোন করেছিলেন। তিনি বললেন ইতিমধ্যেই 4টে বেজে গেছে, আর এখনো যদি আমরা অয়নকে না ডাকি তাহলে ঠিক সময় পৌঁছতে পারবো না। এটা শুনে সবাই শ্রীমন্তীর দিকে তাকিয়ে ওর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে থাকলো। শ্রীমন্তী কিছু একটা ভেবে বলল, তরুণ, আমরা সবাই ভেতরে যাওয়ার আগে আপনি কি অয়নকে ডাকবেন? ওখানে যারা ছিল তাদের মধ্যে তরুণ সবচেয়ে শক্তিশালী। যদি তরুণ গিয়ে অয়নকে ডাকে তাহলে অয়নের ওপর নেগেটিভ প্রভাব কম পড়বে। ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে তরুণ ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে একটা চিৎকার শুনতে পেল, মাস্টার সপ্তক, দুজন ভিলাতে ঢোকার চেষ্টা করছে, আর তাদের মধ্যে একজন ফাইটার আছে যার খুব ভয়ানক শক্তি। আমাদের বডিগার্ডরা ওদের আটকানোর চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে না বেশিক্ষণ ওদের আটকে রাখতে পারবে। প্লিজ বলুন কি করব। ওয়াকিটকির মাধ্যমে একজন বডিগার্ড চিৎকার করলো আর ভেতরে এই মেসেজটা পাঠালো, কি হয়েছে? এখন আবার নতুন করে কি সমস্যা তৈরি হলো? শ্রীমন্তী চিন্তায় পড়ে বলল, কয়েকজন ভিলায় ঢোকার চেষ্টা করছে। আমার মন বলছে এদের দুজনের মতলব একদম ঠিক নয়। সপ্তক ঘাবড়ে গিয়ে বলল, আর পেছনের রাস্তাটার দিকে তাকালো। এটা